আজ আপনাদেরকে শোনাবো এমন এক ভয়ঙ্কর গল্প যার শুরু এবং শেষ দুটোই যুদ্ধের ময়দানে লেখা। একদিকে যেমন চলে লোভ আর শক্তির উন্মত্ত লড়াই, অন্যদিকে চলে টিকে থাকার এক মরিয়া সংগ্রাম। এই লড়াইয়ের পথ ধরে বয়ে যায় রক্তের বন্যা, আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে যায় সবকিছু। কিন্তু সেই ধ্বংসের মধ্য থেকেই ভাগ্যক্রমে উঠে দাঁড়ায় এক যোদ্ধা। সময়ের পরিক্রমায় এই যোদ্ধাই হয়ে ওঠে একটি পরিবারের অটুট ঢাল, গোটা এক শহরের জীবন্ত ইতিহাস। কিছু মানুষ যখন সেই ইতিহাস ভুলতে শুরু করে, ঠিক তখনই অতীতের রক্তাক্ত অধ্যায় ফিরে এসে জড়িয়ে যায় বর্তমানের ষড়যন্ত্র, চক্রান্ত আর প্রতিশোধের খেলায়। বলছিলাম সম্প্রতি মুক্তিপ্রাপ্ত তেলেগু মুভি দে কল হিম ওজি এর কথা। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। 1940 সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইয়াকুজা নামের এক আন্ডারওয়ার্ল্ড গ্যাং জাপান দখল করতে ব্যস্ত হয়ে পড়ে। ওদের প্রধান শত্রু ছিল সামুরাইরা। ওরা এক এক করে সামুরাই যোদ্ধাদের উপর অ্যাটাক করে সবাইকে হত্যা করে। ভাগ্যক্রমে কয়েকজন সামুরাই বেঁচে যায়। ওরা মাউন্ট ফুজির উপত্যকায় আশ্রয় নিয়ে একটা সিক্রেট সোসাইটি গড়ে তোলে, যার নাম দেয় ব্ল্যাক ড্রাগন সোসাইটি। ওরা ইয়াকুজার বিরুদ্ধে লড়াই করার জন্য যুদ্ধ শুরু করে। তারপর 1970 সালে ব্ল্যাক ড্রাগন সোসাইটি ইয়াকুজাদেরকে হত্যা করতে বেরিয়ে পড়ে, আর শুরু হয় তুমুল যুদ্ধ। ইয়াকুজারা আবারও সামুরাইদেরকে একে একে হত্যা করে, কিন্তু ভাগ্যক্রমে এইবারও একজন মাত্র সামুরাই প্রাণে বেঁচে যায়। ইয়াকুজাদের হাতে শুধু সামুরাই নয়, অসংখ্য সাধারণ মানুষও প্রাণ হারিয়েছে। জীবন বাঁচাতে অনেক মানুষ নিজেদের সবকিছু বিক্রি করে দেশ ত্যাগ করতেও বাধ্য হয়েছে। যুদ্ধক্ষেত্র থেকে বেঁচে যাওয়া একমাত্র সামুরাই ওজাস গম্ভীরা, যাকে সবাই সংক্ষেপে ওজি বলে ডাকে, সেও দেশ ছাড়তে বাধ্য হয়। গম্ভীরা বোম্বেগামী এক জাহাজে উঠে পড়ে। ওই জাহাজটা ভাড়া করেছিল সত্যনারায়ণ নামের একজন প্রভাবশালী তেলুগু ব্যবসায়ী, যাকে সবাই সত্যদাদা নামে চিনত। তার কাছে ছিল প্রচুর সোনার বার। সত্যের স্বপ্ন বোম্বাইয়ের কালাবাইতে একটা বড় পোর্ট গড়ে তুলবে, যেখানে অসংখ্য মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। সেই স্বপ্ন পূরণের জন্যই সত্য বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে যাচ্ছিল বোম্বেতে। সত্য অনেক নরম হৃদয়ের একজন মানুষ, তাই নিজের ভাড়া করা নৌকায় জাপান থেকে পালানো লোকদের ওঠার সুযোগ করে দেয়। কিন্তু গম্ভীরার মতো আরো অসংখ্য মানুষ উঠেছিল এই জাহাজে। যথাসময়ে জাহাজ ছেড়ে দেয়া হয়, কিন্তু কিছু দূর যেতে না যেতেই জলদস্যুরা হামলা করে জাহাজে। ওদের উদ্দেশ্য ছিল সত্যের স্বর্ণ লুট করে নেয়া। ডাকাতদের দেখে সত্য নিজের গান বের করলে ডাকাতরা সাধারণ মানুষদের মধ্য থেকে একজনকে জিম্মি করে সত্যকে অস্ত্র নামাতে বলে। একজন সাধারণ মানুষের প্রাণ বাঁচানোর জন্য সত্য ডাকাতদের কথায় নিজের অস্ত্রটাও ফেলে দেয়। কিন্তু ডাকাতদের দুর্ভাগ্য, ওরা যাকে জিম্মি করেছিল সে ছিল সামুরাই গম্ভীরা। সে চাদর দিয়ে নিজেকে মুড়িয়ে রেখেছিল, যেন কেউ তাকে চিনতে না পারে। ডাকাতরা যখন গম্ভীরাকে জিম্মি করে, তখন গম্ভীরা চাদরের নিচ থেকে নিজের কাটানাটা বের করে। কাটানা মূলত সামুরাই তরবারি। গম্ভীরা তার কাটানা দিয়ে জলদস্যুদের সবাইকে হত্যা করে, সত্যকে এবং তার স্বর্ণগুলোকে রক্ষা করে। সত্য গম্ভীরাকে কৃতজ্ঞতা জানিয়ে বলে, জাহাজে যেই স্বর্ণগুলো আছে সেগুলো আমার পুরো 10 বছরের পরিশ্রমের ফসল। আজ তুমি না থাকলে আমার 10 বছরের পরিশ্রম পানির সঙ্গে মিশে যেত। গম্ভীরা বলে, একজন সাধারণ মানুষের প্রাণ বাঁচানোর জন্য আপনি আপনার কোটি কোটি টাকার স্বর্ণ ডাকাতদের হাতে ছেড়ে দিতে প্রস্তুত হয়েছেন। তখনই আমি বুঝে গেছি আপনি কতটা মহান একজন মানুষ। আপনি আপনার স্বপ্নের পোর্ট তৈরির কাজ শুরু করুন। আমি সবসময় আপনার পাশে থাকব। কেউ বাধা দিতে আসলে আমি তার জন্য বাধা হয়ে দাঁড়াবো। ওই দিনের পর থেকে গম্ভীরা সত্যের জন্য কাজ করতে শুরু করে। কয়েক বছরের মধ্যে সত্যর পোর্ট গড়ে ওঠে, আর এইটা সম্ভব হয় শুধুমাত্র গম্ভীরার কারণে, কারণ সে সবসময় তার ঢাল হয়ে দাঁড়িয়েছিল। এরপর আমাদেরকে 1993 সালের ঘটনা দেখানো হয়। মাঝখানে অনেকটা সময় পেরিয়ে গেছে। কালাবা পোর্টে এখন সব ধরনের জাহাজ আসছে। 23 বছর আগে জাপান থেকে আগত সেই জাহাজ বোম্বের ইতিহাস তৈরি করেছে। আর 23 বছর পর কালাবা পোর্টে এমন একটা জাহাজ আসছে যা বোম্বের ভবিষ্যৎ বদলে দেবে। মূলত জিমি নামের গ্যাংস্টার ওই জাহাজে করে RDX ভর্তি কন্টেনার নিয়ে আসছে। জিমি কালাবা পোর্টে জাহাজ ভেড়াতে বললে জিমির লোকের অসম্মতি জানিয়ে বলে, কালাবা পোর্ট সত্য দাদার, সে নিজের পোর্টে ইলিগাল কাজ কখনোই মেনে নেবে না। জিমির লোকেরা জানায় পোর্টের সিকিউরিটি অনেক জোরালো, কিন্তু জিমি কোনো কিছু পরোয়া না করে যেভাবেই হোক জাহাজটা পোর্টে ভেড়াতে বলে। পোর্ট পরিচালনার কাজ দেখাশোনা করে সত্যের ছোট ছেলে পার্থ। সে জানতে পারে কাস্টম অফিসার ইন্সপেকশন ছাড়াই একটা কন্টেইনারকে পোর্ট থেকে বের করে দিচ্ছে। সাথে সাথে পার্থ কন্টেইনারের কাছে যায়। পার্থ জানতে চায় কন্টেইনারটা কার। এরই মাঝে জিমি তার লোকজনকে নিয়ে হাজির হয় এবং নিজেই জবাব দেয়, আমার। পার্থ কন্টেইনার চেক করতে চাইলে জিমি বাধা দেয়। পার্থ তার কথায় পাত্তা না দিয়ে সেটা খুলতে বলে। কন্টেইনার খুলতেই দেখা যায় পুরো কন্টেইনার RDX এ ভরা। পার্থ কিছু বলতে যাবে তার আগেই জিমি পেছন থেকে তাকে গুলি করে। শুধু পার্থ না, জিমির লোকেরা পোর্টে উপস্থিত পার্থর পুরো টিমকেই গুলি করে হত্যা করে।
গোলাগুলির আওয়াজে সিকিউরিটি পুলিশ চলে আসে, কিন্তু পুলিশ পৌঁছানোর আগেই জিমি তার লোকজনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই পার্থর মৃত্যুর খবরটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। সত্তর ছেলের মৃত্যুর খবরে সব থেকে বেশি ঘাবড়ে যায় জিমির বাবা মিরাজকার। মিরাজকার একজন মিনিস্টার। মিরাজকার দ্রুত ছুটে যায় জিমির কাছে। জিমি তখন আরাম করে ঘুমাচ্ছিল। মিরাজকার জিমিকে ডেকে তোলে এবং রাগারাগি করে বলে, তুমি যাকে হত্যা করেছো সে 70 ছেলে, এর পরিণাম হবে ভয়াবহ। জিমি এসব কথায় মোটেও পাত্তা দেয় না। এরপর আমরা পার্থর শেষকৃত্যের আয়োজন দেখি। সবাই পার্থর মৃতদেহকে ফুল দিয়ে সম্মান জানিয়ে শেষ বিদায় জানায়, কিন্তু পার্থর ভাতিজা অর্জুন বাড়ির বাইরে দাঁড়িয়ে চাচাকে বিদায় জানায়। অর্জুনের বন্ধু অর্জুনকে পার্থর মৃতদেহের কাছে যেতে বলে। অর্জুন বলে, এ বাড়িতে এমন মৃত্যু নতুন কোনো বিষয় না। আজ চাচা মারা গেছে, 15 বছর আগে আমার বাবাকেও হত্যা করা হয়েছিল। পার্থের শেষকৃত্যে মিরাজকার জিমিকে নিয়ে উপস্থিত হয়। মিরাজকার সত্যের সঙ্গে দেখা করে বলে, পার্থর হত্যাকারীকে কোনোভাবেই ছেড়ে দেয়া যাবে না। যেভাবেই হোক আমাদেরকে খুঁজে বের করতে হবে কে খুনি। সত্য কোনো জবাব দেয় না। সে চুপচাপ একটা লাঠি পার্থর স্ত্রী লক্ষ্মীর হাতে তুলে দেয় এবং ইশারা করে। লক্ষ্মী ধীরে ধীরে জিমির দিকে এগিয়ে যায়। মিরাজকার তখন শক্ত করে জিমির হাত ধরে রাখে। লক্ষ্মী লাঠিটা দিয়ে জিমিকে মারতে শুরু করে। যতক্ষণ না লাঠিটা ভাঙে লক্ষ্মী তাকে মারতেই থাকে। লাঠি ভেঙে গেলে লক্ষ্মী সরে যায়। আসলে সবাই ইতিমধ্যে জেনে গেছে যে পার্থকে জিমি হত্যা করেছে, তাই মিরাজকারের সম্মতিতেই সবার সামনে জিমিকে সামান্য শাস্তি দেওয়া হয়। এরপর সত্য মিরাজকারের কাছে গিয়ে বলে, জিমি যে পার্থর হত্যাকারী এটা শুধুমাত্র সন্দেহ, এর কোনো প্রমাণ নেই, তাই জিমি এখনো জীবিত আছে। কিন্তু এই কথা যদি প্রমাণিত হয় তাহলে জিমির কি অবস্থা করব তুমি কল্পনাও করতে পারবে না। সত্য মূলত গম্ভীরার কথা বলছিল। গম্ভীরা এখন কোথায় আছে কেউ জানে না, কিন্তু গম্ভীরা যদি জানতে পারে সত্যের পরিবারে বিপদ এসেছে সে কাউকে ছাড়বে না। সত্যের কথায় মিরাজকার কোনো জবাব দেয় না। মিরাজকার এবং সত্যের মধ্যে একটা নীরব দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্ব শুরু হয়েছিল 1978 সালে। সেই সময় মিরাজকার একজন বড় মাপের গ্যাংস্টার ছিল। একদিন মিরাজকার কয়েক হাজার লোক নিয়ে কালাবা পোর্ট ঘেরাও করে আর তারপর সত্যকে কিডন্যাপ করে। কিডন্যাপের সময় সত্যের সাথে অর্জুন ছিল, তাই ওরা অর্জুনকেও নিয়ে যায়। অর্জুনের গলায় লোহার শিকল বেঁধে মিরাজকারের লোকেরা সত্যের সামনে অর্জুনকে প্রচুর মারধর করে। সত্যকে ভয় দেখিয়ে মিরাজকার কালাবা পোর্ট দখল করতে চায়, কিন্তু সত্য কোনো রকম রিয়াক্টই করে না আর সঠিক সময়ের জন্য অপেক্ষা করে। মিরাজকার সত্যের চারপাশে প্রায় 100 জন অস্ত্রধারী গুন্ডা সেট করে রাখে, যাতে সত্যকে বাঁচানোর জন্য কেউ তার কাছে পৌঁছাতে না পারে। কিন্তু শত বাধা অতিক্রম করে তুফানের মতো ছুটে আসে গম্ভীরা। মিরাজকারের হাজার হাজার লোককে একাই শেষ করে দেয় সে। এরপর সত্যের কাছে যায় আর সেখানেও মিরাজকারের লোকেরা ছিল। এত কিছু ঘটে যাওয়ার পরেও সত্য এতটুকু ঘাবড়ায় না, কারণ গম্ভীরার ওপর তার পরিপূর্ণ বিশ্বাস ছিল। গম্ভীরা পৌঁছানোর পর সত্য পোর্টের টেবিলের ওপর দলিল রেখে বলে, কারো কলিজায় সাহস থাকলে পোর্টটা নিয়ে দেখাও। এরপর সত্য গম্ভীরাকে বলে, 15 বছর আগে তুমি যেই স্বর্ণ বাঁচিয়েছিলে সেই স্বর্ণ দিয়েই তৈরি হয়েছে এই পোর্ট। এইটা জানার পরেও যারা এই পোর্টের দিকে হাত বাড়িয়েছে তাদেরকে কি করবে সেটা তোমার বিষয়। কেউ কেউ সাহস করে এগিয়েও আসে পোর্টের পেপার নিতে, কিন্তু গম্ভীরার হাত থেকে কেউ বেঁচে ফিরতে পারে না। এই পরিস্থিতিতে অনেক বেশি ভয় পেয়ে যায় মিরাজকার। মৃত্যু নিশ্চিত বুঝতে পেরে মিরাজকার গম্ভীরার পা ধরে ক্ষমা চাইতে শুরু করে। তাই গম্ভীরা মিরাজকারকে ছেড়ে দেয়। তবে ছেড়ে দেওয়ার আগে হুমকি দিয়ে বলে, আজকের পর আর যদি কখনো সত্য দাদার পেছনে লাগতে দেখি সবার আগে শরীর থেকে তোর মাথাটা আলাদা করব। মিরাজকার গম্ভীরার কথা মেনে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অর্জুন আড়ালে থেকে সব দেখে। চারদিকে রক্তের বন্যা দেখে ছোট্ট অর্জুন ঘাবড়ে যায়। গম্ভীরা অর্জুনের হাত ধরে বাইরে বের হয়। গম্ভীরা নিজের রক্তমাখা শার্টটা খুলে ফেলে দেয়, কিন্তু পোর্টের শ্রমিকরা সেটা তুলে নিয়ে পতাকা হিসেবে টাঙিয়ে দেয় পোর্টের মাঝে। বিজয়ের প্রতীক হিসেবে সেই রক্তমাখা পতাকা এখনো উঠছে। প্রেজেন্ট টাইমে জিমি তার বাবার উপর অভিমান করে, সবার সামনে কেন তাকে অপমানিত করা হলো সেই জন্য। মিরাজকার জিমিকে অতীতের সমস্ত ঘটনা জানায় এবং বলে, সেদিন গম্ভীরা আমাকে ক্ষমা করেছিল, কিন্তু সে তোমাকে ক্ষমা করবে না। অন্যদিকে অর্জুনের বন্ধুরা অর্জুনকে জিজ্ঞেস করে, এত কিছু ঘটে গেল তোর চাচার শেষকৃত্যে গম্ভীরা এলো না কেন? অর্জুন বলে, গম্ভীরা বোম্বে ছেড়েছে 15 বছর আগে, এরপর আর আসেনি, কারণ সত্যদাদার বড় ছেলে অর্থাৎ আমার বাবার হত্যাকারী এই গম্ভীরাই। আমার চাচার মৃত্যু গম্ভীরাকে আবারও বোম্বে ফিরিয়ে নিয়ে আসবে। আমি প্রতিজ্ঞা করছি, গম্ভীরার রক্ত দিয়ে নিজের হাত না ধোয়া পর্যন্ত আমি ঘরে ফিরব না। আসলে অর্জুন খুব ছোটবেলায় তার বাবার মৃত্যু দেখেছে। তার রক্তাক্ত দেহের স্মৃতি সে আজও ভুলতে পারেনি, তাই প্রতিশোধের নেশায় সে পাগল হয়ে আছে। এর পরের দৃশ্যে আমরা সিএম এবং পুলিশ অফিসারদের একটা স্পেশাল টিমকে দেখতে পাই। পুলিশ আইজি মিনিস্টারকে জানায়, ওজি অর্থাৎ গম্ভীরার কারণে পোর্টে গ্যাং ওয়ার পুরোপুরি বন্ধ ছিল, কিন্তু পার্থর মৃত্যুর পর আবার গ্যাং ওয়ার শুরু হতে যাচ্ছে। আইজি আরো জানায়, আরডিএক্স ভর্তি কন্টেইনারের কারণে মার্ডার হয়েছে পার্থর। এর মাঝে সিএম এর অ্যাসিস্ট্যান্ট সিএম কে জানায়, পার্থর হত্যাকারী জিমি এই ব্যাপারে সত্যতা পাওয়া গেছে।
সিএম পুলিশ অফিসারদেরকে বলে কন্টেইনার কোথা থেকে এসেছে খুঁজে বের করতে। একজন অফিসার মিটিং এর সমস্ত কথা সিক্রেট ডিভাইসের মাধ্যমে জিমির কাছে পৌঁছে দেয়। অন্যদিকে সত্য এবং তার বড় পুত্রবধূ গীতা পোর্টের সেই কন্টেইনারের কাছে যায়। সত্য কন্টেইনারে থাকা আরডিএক্স গুলো দেখে বলে, আমার ছেলের মৃত্যু আমি বিফলে যেতে দেব না, কোনোভাবেই কন্টেইনার আমি অন্য কারো হাতে পৌঁছাতে দেব না। সত্য নীরবে অপেক্ষা করছে গম্ভীরার ফিরে আসার জন্য, কিন্তু 15 বছর পর গম্ভীরা কি সত্যিই ফিরে আসবে তা কেউ জানে না। অন্যদিকে জিমি ওই পুলিশ অফিসারকে কল করে বলে, যেভাবেই হোক পোর্ট থেকে আমার কন্টেইনার বের করার ব্যবস্থা করো। অফিসার বলে, দেখছি কি করা যায়। এরপর অফিসার কয়েক ভ্যান পুলিশ ফোর্স নিয়ে হাজির হয় পোর্টে। পোর্টে ইলিগাল ভাবে স্মাগলিং চলে এই অজুহাত দেখিয়ে অফিসার পোর্টের কাজ বন্ধ করিয়ে দেয়। ওয়ার্কারদের বের করে সে নিজের ফোর্সের মাধ্যমে পোর্ট ঘেরাও করে। ওয়ার্কাররা বাধা দিলে অফিসাররা তাদেরকে মারধরও করে। সত্যর বিশ্বস্ত লোক দীননাথ সেখানে এসে উপস্থিত হয়। সেও বাধা দিলে অফিসার তাকে হ্যান্ডকাপ লাগিয়ে গাড়ির সঙ্গে বেঁধে দেয়। এইসব দেখে পোর্টের একজন ওয়ার্কার নিজের মেয়েকে সত্যর বাড়িতে পাঠায় যাতে সে সত্যকে জানাতে পারে এইখানে কি কি হচ্ছে। এইদিকে অফিসার ওই কন্টেইনারটা খুঁজে বের করে যেটাতে জিমির আরডিএক্স ছিল, কিন্তু কন্টেইনার পুরোটা ফাঁকা, সেখানে কোনো আরডিএক্স নেই। অফিসার পোর্টে কর্মরত এক মেয়েকে জিজ্ঞেস করে যে আসল কন্টেইনারটা কোথায়। মেয়েটা কোনো জবাব না দিলে অফিসার মেয়েটার গায়ে হাত দিয়ে বলে, কন্টেইনার কোথায় আছে না বললে আমি নিজেই তোকে সার্চ করব। এইটা দেখে ওয়ার্কাররা সবাই ক্ষিপ্ত হয়, এমনকি দীননাথ হ্যান্ডকাফ ছিঁড়ে চলে আসে মেয়েটার সম্মান বাঁচাতে। সে অফিসারের দিকে গান পয়েন্ট করে। অফিসার উল্টো দীনানাথের দিকে গান পয়েন্ট করে। ঠিক ওই মুহূর্তে গীতা আসে। গীতা অফিসারের দিকে গান পয়েন্ট করে তাকে গান ফেলে দিতে বলে। তখন অফিসার বলে, পাগল হয়ে গেছো নাকি? পুলিশকে মারার হুমকি দিচ্ছ? একটা কল করলে সাথে সাথে তোমার পুরো পোর্ট বন্ধ হয়ে যাবে। গীতা বলে, ফোন কল তো আমিও করতে পারি, প্রথমে তোকে গুলি করব, তারপর জেলে যাব, তারপর মিনিস্টারকে কল করে বেল করিয়ে নেব, জেল থেকে বের হয়ে তোর সঙ্গে যারা যুক্ত তাদের সবাইকে হত্যা করব, এরপর আবারও ফোন কল করে বেল করিয়ে নেব। দেখতে চাস? অফিসার আর কোনো কথা না বাড়িয়ে ফোর্স নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা জিমিকে দেখি। জিমি পোর্টের একজন কর্মচারীকে তুলে নিয়ে গেছে। এদের মধ্য থেকে একজনকে জিমি প্রচুর মারধর করে এবং জানতে চায় আসল কন্টেইনার কোথায় আছে। কর্মচারী জবাব দেয় না। তখন জিমি জিজ্ঞেস করে, সত্য এখন কোথায় আছে? ওই কর্মচারী সেটারও সঠিক জবাব তো দেয় না, উল্টো জিমির মুখে থুতু দেয়। এতে জিমি রেগে গিয়ে ওই কর্মচারীটিকে প্রাণেই মেরে ফেলে। এইটা দেখে বাকি ওয়ার্কাররা অনেক বেশি ভয় পেয়ে যায়। একজন প্রাণের ভয় বলে দেয় সত্য তার ছেলের অস্থি পানিতে ভাসাতে না শিখে গেছে। তখন জিমি পাঠার নামের এক লোককে কল করে বলে, তোমার এলাকায় আমার একটা শিকার আছে, তাকে ধরার ব্যবস্থা করো, আমরা একসাথে কাটবো শিকারকে। পাঠার শিকারের নাম জানতে চাইলে জিমি সত্যের নাম বলে। এরপর জিমি নিজেও নাসিকের উদ্দেশ্যে রওনা হয়। সত্যের ভাই এবং গীতা দুজনেই সত্যকে নিয়ে অনেক টেনশনে পড়ে যায়। সত্যের জীবন এখন হুমকির মুখে। গীতা সত্যের ভাইকে বলে, মিনিস্টার, পলিটিশিয়ান, যত পাওয়ারফুল লোক আছে সবার সঙ্গে যোগাযোগ করতে, কেউ না কেউ তো এই পরিস্থিতি থেকে তাদেরকে উদ্ধার করতেই পারবে। সত্যের ভাই বলে, অনেক পাওয়ারফুল লোক আছে, কিন্তু এই পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারবে শুধু একজনই। গীতা বুঝতে পারে সত্যর ভাই গম্ভীরার কথা বলছে। গীতা বলে, কোথায় আছে সে? সত্যের ভাই জানায় 7 বছর আগে মাথুরাইতে গম্ভীরাকে দেখা গেছে। মাথুরাইতে কয়েকজন মেয়েকে পাচারকারীদের হাত থেকে বাঁচানোর জন্য গিয়েছিল সে। গম্ভীরা পাচারকারী চক্রকে এত নির্মমভাবে হত্যা করেছে যে সেখানকার মানুষ, এমনকি পুলিশ অফিসাররাও তার নাম শুনলেই কেঁপে ওঠে। পরবর্তীতে সত্যের ভাই গম্ভীরাকে খুঁজতে মাথুরায় গিয়েছিল। পুলিশ অফিসারদেরকে জিজ্ঞাসাবাদ করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে পুলিশদের কাছে সত্যের ভাই কানমণি নামের একটা মেয়ের কথা জানতে পেরেছে যে গম্ভীরার ব্যাপারে অনেক কিছু জানে। কানমণি নামটা গীতার খুব পরিচিত মনে হয়। গীতার মনে হয় কানমণি নামের কেউ একজন কয়েকটা চিঠি পাঠিয়েছিল সত্যের কাছে। গীতা চিঠিগুলো খুঁজে বের করে পড়তে শুরু করে। চিঠিতে কানমণি লিখেছে, আমি একজন ডক্টর, সব রোগীরাই আমার পরিবারের মতো, কিন্তু আপনি আমার পরিবারের সদস্য হয়েছেন অন্যভাবে। কানমণি একটা বিয়ের ছবি পাঠায় যেখানে কানমণি এবং গম্ভীরার ছবি। আসলে কানমণি হচ্ছে গম্ভীরার স্ত্রী। সে পেশায় একজন ডক্টর। কানমণি বেশিরভাগ সময় হসপিটাল নিয়ে ব্যস্ত থাকে আর গম্ভীরা বাচ্চাদের কারাতে শেখায়। একদিন এক লোক গম্ভীরের কাছে একটা ইল্লিগাল প্রপোজাল নিয়ে আসে। সে গম্ভীরার খুব কাছের একজন মানুষ ছিল। সেই ব্যক্তি লোকটিকে বলেছিল এই সমস্ত কাজ গম্ভীরা কখনোই করবে না। তখন ওই লোকটি গম্ভীরার কাছে সেই মানুষকে আঘাত করে। এতে গম্ভীরা রেগে গিয়ে লোকটিকে প্রচুর মারধর করে। গম্ভীরা এমনভাবে গন্ডগোল করার কারণে কানমণি গম্ভীরাকে নিয়ে মাথুরা ছেড়ে অন্য কোথাও চলে যায়। ওরা একটা পাহাড়ি এলাকায় গিয়ে নতুন করে জীবন শুরু করে। এরই মাঝে ওদের জীবনে আরও একজনের আগমন ঘটে। কানমণি এবং গম্ভীরার ঘরে জন্ম হয় এক কন্যা সন্তানের। সবকিছু সুখেই কাটতে থাকে ওদের জীবনে। এই সবের মাঝে গম্ভীরা একদিন জানতে পারে যে কানমণি লুকিয়ে লুকিয়ে সত্যের সঙ্গে যোগাযোগ করে। গম্ভীরা কানমণিকে বলে, তুমি অযথাই সত্য দাদার সঙ্গে যোগাযোগ করছো। তোমার চিঠি দেখে সে কখনোই আমাদের কাছে আসবে না।
গম্ভীরা কানমণিকে এইভাবে চিঠি লিখতে নিষেধ করে দেয়। কানমণি বলে, আমি ভেবেছিলাম সত্য দাদার সাথে তোমাকে আবার মিলিয়ে দেব। তুমি যখন যেতে চাইছো না, আমি আর চিঠি লিখব না। আমরা দুজনেই দুজনের জন্য যথেষ্ট। এরপর কানমণি শেষবারের জন্য সত্যর কাছে একটা চিঠি লিখে। সেই চিঠিতে কানমণি লিখে, এইটা আমার শেষ চিঠি। আমি আপনাকে আর বিরক্ত করব না। শুধু একটা কথা মনে রাখবেন, আপনার জীবনে যদি কখনো কোনো প্রয়োজন হয়, গম্ভীরাকে আপনি পাশেই পাবেন। কানমণি এতগুলো চিঠি পাঠানোর পরেও সত্য একটা চিঠিরও জবাব দেয়নি। অন্যদিকে প্রেজেন্ট টাইমে সত্য ভাই আইজি এর সঙ্গে কথা বলে জানতে পারে পোর্টে যে আরডিএক্স গুলো এসেছিল সেগুলো আমির ছিল। আইজি সত্য ভাইকে সাবধান করে বলে, আরডিএক্স ফেরত না পেলে অমি কিন্তু প্রতিশোধ নেবে। এর পরের দৃশ্যে আমরা অমিকে দেখতে পাই। অমি হচ্ছে জিমির বড় ভাই। অমি কাজ করে ডেভিড নামের এক ইন্টারন্যাশনাল মাফিয়ার জন্য। সে ইন্ডিয়ার বাইরে থেকে স্মাগলিং সহ বিভিন্ন ইল্লিগাল কাজ করে নিজের একটা আলাদা সাম্রাজ্যই তৈরি করেছে। ক্রাইমের দুনিয়ায় অমি এক মুকুটবিহীন বাদশা। মানুষের জীবনের কোনো মূল্য নেই তার কাছে। নিজের আরডিএক্স টেক্সট করার জন্য সে যেখানে সেখানে বিস্ফোরণ ঘটিয়ে নিরীহ মানুষদের মারতেও দ্বিধাবোধ করে না। আমি কালাবা পোর্টে আটকে যাওয়া আরডিএক্স উদ্ধার করতে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছে। এরপরের দৃশ্যে আমরা সত্যকে দেখি। সত্য নাসিকের একটা ছোট্ট হসপিটালে এসেছে। এই হসপিটালে কাজ করে কানমণি, আর সত্য আজ কানমণির সঙ্গে দেখা করতে আসে। হসপিটালের বাইরে কানমণি এবং গম্ভীরার মেয়ে তারাকে দেখে সে চিনতে পারে। সে তারার সঙ্গে খেলতে শুরু করে, আর তখনই তারাকে খুঁজতে বাইরে আসে কানমণি। সত্যকে দেখে কানমণি অনেক খুশি হয়। কানমণি জিজ্ঞেস করে, আপনি আমার চিঠিগুলো পেয়েছিলেন? সত্য বলে, আমার সমস্যাগুলো যেন গম্ভীরার জীবনেই বোঝা হয়ে না দাঁড়ায়, তাই এতদিন ইচ্ছে করেই আমি তোমাদের সাথে যোগাযোগ করিনি। কিন্তু এখন পুরো বম্বে বিপদে, আর একমাত্র গম্ভীরাই পারবে বম্বেকে বাঁচাতে। কানমণি গম্ভীরাকে কল করে জানিয়ে দেয় যে সত্য এসেছে, আর তার সাথে দেখা করতে বলে। গম্ভীরা তখন কাজের জন্য বাইরে ছিল। গম্ভীরা হাসপাতালে পৌঁছানোর আগেই জিমি তার লোকজন নিয়ে কানমণির হাসপাতালে এসে পৌঁছায়। জিমি কোনোভাবে জানতে পেরেছে যে সত্য এই হাসপাতালেই আছে। জিমির লোকেরা হাসপাতালে এলো পাথাড়ি গুলি করতে শুরু করে। জিমির লোকেরা সত্যকে মারতে এসেছে জানতে পেরে সত্য, কানমণি আর তারা লুকিয়ে পড়ে, কারণ জিমি যদি জানতে পারে ওরা গম্ভীরার পরিবার, জিমি ওদেরকেও মেরে ফেলবে। সত্য কোনো রকম জিমির সাথে একাই লড়াই করে হাসপাতাল থেকে বেরিয়ে যায়, কিন্তু সত্যকে বিপদের মুখে দেখে কানমণি লুকিয়ে না থেকে বাইরে বের হয়। সত্যকে মারতে না পেরে ক্ষুব্ধ জিমি কানমণিকে দেখা মাত্রই গুলি করে। এরপর জিমি পুরো হসপিটালটাই জ্বালিয়ে দেয়। অন্যদিকে অমি বম্বেতে পৌঁছায়। বম্বে পৌঁছে সে সবার আগে কালাবা পোর্টে চলে যায়। পারমিশন ছাড়া পোর্টে ঢোকায় গীতার লোকেরা তাকে বাধা দেয়। অমির লোকেরা গীতার লোকদেরকে মারতে শুরু করে। তখন গীতা নিজেই রাইফেল নিয়ে বের হয়, কিন্তু অমির লোকেরা গীতা এবং সত্যর ভাই দুইজনকেই বন্দি করে ফেলে। অমি গীতার কাছে জানতে চায় কন্টেইনারটা কোথায়। গীতা বলতে রাজি না হলে অমি গীতাকে ভয় দেখানোর জন্য একটা ছোট্ট মেয়েকে গুলি করে। এরপর পোর্টে আগুন লাগিয়ে দেয়। গীতা তবুও মুখ খোলে না। তখন অমির লোকেরা পোর্টের ওয়ার্কারদের গায়ে কেরোসিন ঢেলে দেয়। ওরা ওয়ার্কারদের গায়ে আগুন দিয়ে যাবে, তখনই অমির বাবা মিরাজকার চলে আসে। মিরাজকার অমিকে থামায়। এরপর গীতাকে বলে, ওয়ার্কারদের জীবন বাঁচাতে চাইলে বলে দাও কন্টেইনারটা কোথায় আছে। গীতা বলে, বলছি কোথায় আছে, কিন্তু তার আগে একটা গল্প শোনাবো তোমাদেরকে। গীতা ওদেরকে এক রাজা আর তার বিশ্বস্ত এক বন্ধুর গল্প শোনায়। রক্তের সম্পর্ক না থাকার পরেও কিভাবে সবসময় সে রাজার রক্ষক হয়েছিল তা জানায়, কিন্তু ভাগ্যের পরিহাসে রাজার সেই বন্ধু রাজাকে ছেড়ে দূরে চলে যায়। আজ যখন আবার রাজার উপর বিপদ নেমে এসেছে, রাজার সেই রক্ষক কি ফিরে আসবে? মিরাজকার ভয় পেয়ে বলে, কার কথা বলছো? গম্ভীরার কথা বলছো না তো? গীতা উচ্চ স্বরে হাসতে শুরু করে। অন্যদিকে জিমির হাত থেকে বাঁচার জন্য ফসলের ক্ষেতের ভেতর লুকায় সত্য। ফসলের ক্ষেত অনেক বিশাল ছিল, তাই জিমির লোকেরা পুরো ক্ষেতে আগুন জ্বালিয়ে দেয়। সত্য জ্বলন্ত ক্ষেতের ভেতর লুকিয়ে থাকে, আর এরই মাঝে গম্ভীরা হাসপাতালে পৌঁছায়। কানমণির অবস্থা দেখে গম্ভীরা পাগল প্রায় হয়ে যায়। কানমণি গম্ভীরাকে জানায় সত্য দাদা অনেক বিপদে আছে। কানমণি গম্ভীরাকে সত্যের কাছে যেতে বলে। কথা বলতে বলতেই কানমণি মৃত্যুর কোলে ঢলে পড়ে। স্ত্রীকে তো গম্ভীরা হারিয়ে ফেলেছে, বাবার সমতুল্য সত্যকে সে হারাতে চায় না, তাই সে সত্যকে বাঁচানোর জন্য ছুটে যায় ওই জ্বলন্ত ফসলের ক্ষেতের দিকে। গম্ভীরা একে একে জিমির সমস্ত লোককে মেরে ফেলে। গম্ভীরাকে দেখে সত্য স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, আমার আর কোনো টেনশন নেই, বাকিটা আমার ছেলে গম্ভীরা সামলে নেবে। গম্ভীরা তখন জিমির লোকদেরকে মারছিল। জিমি কিছু পুরনো লোক তাকে চিনতে পারে, আর ওরা অনেক ঘাবড়ে যায়। গম্ভীরা ফিরে এসেছে মানে ওদের সময় ফুরিয়ে গেছে। সত্যি সেটাই হয়। গম্ভীরা জিমির শরীর থেকে তার মাথাটা আলাদা করে দেয়। অন্যদিকে পোর্টে একটা কল বেজে ওঠে। গীতা অমির দিকে তাকিয়ে হেসে বলে, কলটা তোর জন্য এসেছে। অমি কল রিসিভ করতেই অন্য প্রান্ত থেকে সত্য বলে, তোর ভাইয়ের মাথা নেই, এবার তোর পালা, ওজি আসছে। অমি বলে, আসুক, কার মাথা কাটা যাবে জানি না, তবে যে কোনো একজনের মাথা তো কাটা পড়বেই।
কানমনির শেষকৃত্যের সময় গম্ভীরা অতীতের কথাগুলো মনে করে ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়ে। তখনই তারা এসে তার হাত ধরলে গম্ভীরা নিজেকে সামলে নেয়, কারণ বাচ্চা মেয়েটার সামনে সে দুর্বল হতে চাইছিল না। এরপর সত্য সেখান থেকে চলে যেতে নিলে একজন তাকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। সত্য বলে শিকারী বনে না থাকার কারণে বানরের দল অনেক লাফালাফি শুরু করেছে, তাই এখন শিকার করার সময় এসেছে। পরদিন সকালে জিমির মাথা কাটা লাশটা তার বাড়িতে পৌঁছে দেওয়া হয়। তার বাবা ছেলের এমন ভীপ্তস কন্ডিশন দেখে ভয়ে আটকে ওঠে। ছেলেকে হারিয়ে হাউ মাউ করে কাঁদতে শুরু করেছে। তখন তার দলের একজন তাকে জানায় যে জিমির কাটা মাথাটা খুঁজতে তাদের পুরো রাত লেগেছে। অমিও এইসব দেখে ভীষণ রেগে যায়। এরই মাঝে গম্ভীরা মুম্বাইতে ফিরে আসে। তার ফেরা নিয়ে সব জায়গায় হুলস্থুল পড়ে যায়। এক অদ্ভুত আতঙ্ক বিরাজ করে সবার মধ্যে। গম্ভীরা থানায় গিয়ে ইন্সপেক্টরের কাছে জানতে চায় যে গীতা সহ বাকিদের কোথায় আটকে রাখা হয়েছে, কিন্তু ইন্সপেক্টর তাকে কিছুই বলে না, উল্টো তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। তাকে টিটকারি দিয়ে বলে, এখন আধুনিক যুগ, কিন্তু তুমি তো বুড়ো হয়ে গেছো, পুরনো একটা পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছ, নতুন অস্ত্রের ব্যাপারে কোনো আইডিয়া আছে তোমার? আসলে লোকটা তখনও গম্ভীরাকে পুরোপুরিভাবে চিনে উঠতে পারেনি, তাই গম্ভীরা নিজের পাওয়ারের ছোট্ট একটা ডেমো দেখানোর জন্য পুলিশদেরকে অর্ডার দেয় ইন্সপেক্টরের হাত চেপে ধরতে। তার কথা মতো সত্যি সত্যি সবাই মিলে ইন্সপেক্টরেরই হাত চেপে ধরে। এরপর গম্ভীরা লোকটার আঙুল কেটে দিতে চায়, কিন্তু পরবর্তীতে সে আবার নিজের মুড চেঞ্জ করে ইন্সপেক্টরের পুরো হাতটাই কাটার সিদ্ধান্ত নেয়, তাও আবার একটা জং ধরা চাকু দিয়ে, যাতে ইন্সপেক্টর উপলব্ধি করতে পারে যে পুরনো জিনিসেও ধার থাকে। তার কথা মতো সবাই পুরনো চাকু খুঁজতে শুরু করে। এইসব দেখে ইন্সপেক্টর বেশ ঘাবড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর একজন কনস্টেবল একটা জং ধরা চাকু এনে দিলে গম্ভীরা ইন্সপেক্টরের হাত কাটতে যাবে, তখনই বেচারা ভয়ে তাদের নাম ঠিকানা জানিয়ে দেয়। তখন গম্ভীরা তাকে শাসিয়ে রেখে সেখান থেকে চলে যায়, আর ইন্সপেক্টর অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। এতক্ষণে সে বুঝতে পেরেছে এই এলাকায় গম্ভীরার প্রভাব কতটুকু। গম্ভীরা সেখান থেকে বের হয়ে তার দলবল নিয়ে সোজা অ্যাড্রেসে গিয়ে হামলা করে। মুহূর্তের মধ্যেই সবকিছু তছনছ করে দেয় সে। তার সামনে কেউই টিকতে পারে না, যেন কোনো বুলডোজার এসে সবকিছু ভেঙে চুরে চুরমার করে দিয়েছে। তাকে দেখে গীতাদের মনে নতুন করে সাহস ফিরে আসে। এদিকে অমি তখন তার ভাইয়ের মুখাগ্নি করছে, আর সেখানেই চলে আসে গম্ভীরা। তাকে দেখে সবাই ভীষণ ঘাবড়ে যায়। গম্ভীরা গিয়ে অমিকে হুমকি দেয় যে সে যেন ওই কন্টেনারের কথা মাথা থেকে ঝেড়ে ফেলে, তা না হলে তার পরিণতিও তার ভাইয়ের মতোই হবে। এইটা বলে সে সেখান থেকে চলে যায়। তবে অমি তার হুমকিতে একটুও ভয় পায় না। সেখানে যাওয়ার পর মিডিয়ার লোকেরা গম্ভীরাকে ঘিরে ধরে তার ছবি তুলতে শুরু করে, যেন কোনো সেলিব্রিটি এসেছে। গম্ভীরা সেসবে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। ঘটনাচক্রে অর্জুন সেখানেই ছিল। এত বছর পর গম্ভীরাকে দেখে সে মনে মনে বলে, আমার চোখের সামনে আমার বাবাকে মেরে পালিয়ে গিয়েছিলি তুই, সেখান থেকে আমি তোর অপেক্ষায় আছি। আজ এত বছর পর তোকে সামনে পেয়ে আমি আর সুযোগ হাতছাড়া করব না। তুই কাকে মারবি আর কাকে বাঁচিয়ে রাখবি সেটা তোর ব্যাপার, কিন্তু তোর মৃত্যু আমার হাতেই লেখা আছে, এইটা নিশ্চিত। গম্ভীরার ওপর প্রচন্ড রাগ ছিল অর্জুনের। তার বাবার খুনি বলে কথা, রাগ তো হবেই। কিন্তু প্রশ্ন হলো, গম্ভীরা তো সত্যের পরিবারকে নিজের পরিবার মনে করে, তাহলে সে অর্জুনের বাবাকে মারতে গেল কেন? গম্ভীরাকে মারার জন্য অর্জুন তার এক বন্ধুকে দিয়ে অনেকগুলো পিস্তল আনায়, কিন্তু সেগুলোর কোনোটি তার কাছে পারফেক্ট মনে হয় না। অনেক বাছাইয়ের পর শেষমেশ একটা স্পেশালাইজড পিস্তল তার পছন্দ হয়। তবে তার বন্ধু বলে, কাজ শেষ হলে পিস্তলটা ফেরত দিও। অর্জুন তাকে এর কারণ জিজ্ঞেস করলে ছেলে বলে, এই পিস্তল দিয়ে গম্ভীরাকে মারা হবে, তাই এটা মিউজিয়ামে সাজিয়ে রাখবো। এদিকে অর্জুন গম্ভীরাকে মারার প্ল্যানিং করে। অন্যদিকে গম্ভীরা তার মেয়ের সাথে মিলে কানমনির স্মৃতিচারণ করে। এরই মাঝে কানমনির বলা কিছু কথা তার মনে পড়ে যায়। সে একদিন গম্ভীরাকে বলেছিল, যদি কখনো আমার কিছু হয়ে যায় তাহলে তুমি তারাকে নিয়ে সত্য দাদার কাছে চলে যেও। তার মানে গম্ভীরা যে শুধু সত্যের ডাকেই ফিরে এসেছে ব্যাপারটা এমন না, সে এসেছে তার মৃত স্ত্রীর ইচ্ছে পূরণ করতে। এমন সময় একজন এসে গম্ভীরাকে জানায় যে সিয়াম সাহেব সত্যের সঙ্গে দেখা করতে এসেছে। গম্ভীরা তখন বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে সিয়াম সত্যের কাছে ওই কন্টেনারের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু সত্য তাকে কিছুই বলে না। তখন সিয়াম তাকে হুমকি দিয়ে বলে, আমার একটা ফোন কলেই তোমার পোর্ট জব্দ হয়ে যাবে, তাই যদি নিজের জীবন আর ব্যবসাকে বাঁচাতে চাও তাহলে ভালোই ভালোই বলে দাও কন্টেইনার কোথায় আছে। এরই মাঝে গম্ভীরা এসে সিয়ামের চোরাকার বাড়ির অনেকগুলো প্রমাণ তার সামনে ছুঁড়ে দেয়। তবে সেইগুলো দেখে সিয়াম যতটা না অবাক হয়, তার থেকে কয়েক গুণ বেশি অবাক হয়েছিল গম্ভীরাকে চোখের সামনে দেখে। গম্ভীরা তাকে বলে, কালী পুজোর সময় কি হয়েছিল সেটা কি ভুলে গেছো? তখনই সিয়ামের অতীতের কথা মনে পড়ে, আর তার সিয়াম হওয়ার পেছনেও গম্ভীরারই হাত ছিল। গম্ভীরার মাধ্যমে লাশের ওপর লাশ বিছিয়ে সে আজ এত বড় পজিশনে পৌঁছাতে পেরেছে। তাই গম্ভীরা তাকে বলে, কন্টেইনারে আরডিএক্স আছে, তখন যখন মুখ বন্ধ রেখেছো এবারও তুমি মুখ বন্ধই রাখো, সেটাই তোমার জন্য ভালো হবে। এরপর সিএম তখন তার কথা মতো চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়।
এরপর গম্ভীরা চলে যায় অমির আস্তানে অ্যাটাক করতে। সেখানে তারা অমিকে তো পায় না, কিন্তু তার বন্দুকের খাজানা পেয়ে যায়, আর সেখান থেকে গম্ভীরা অমির সব লোকদেরকে মেরে সমস্ত বন্দুক তুলে নিয়ে আসে। কিছুক্ষণ পর অমির পার্টনার সেখানে গিয়ে পরিস্থিতি দেখে ভীষণ অবাক হয়। সে তৎক্ষণাৎ তার বস ডেভিডকে ফোন করে সবকিছু জানায়। অমি মূলত ডেভিডেরই ডান হাত। তো ডেভিড যখন লোকটাকে অর্ডার দেয় গম্ভীরাকে মেরে ফেলার জন্য, আর ছেলেটা তার কথা মতো কাজে লেগে পড়ে। এদিকে অমি তখন শহরের ম্যাপ নিয়ে টেনশনে মগ্ন। আরডিএক্স আসলে কোথায় রাখা যেতে পারে? এই সময় ইন্সপেক্টর এসে তাকে বলে, আমি পুরো শহরের অলিগলি সব জায়গায় খুঁজেছি, কোথাও এগুলো নেই। এরপর সে লক্ষ্য করে অমি পুরনো ম্যাপ দেখছে, তাই সে অমিকে শহরের নতুন ম্যাপটা দিয়ে দেয়। এইখানে সে লক্ষ্য করে যে পুরনো ম্যাপে 3টা আন্ডারগ্রাউন্ড ক্যানেল দেখা যাচ্ছে, কিন্তু নতুন ম্যাপে দেখা যাচ্ছে 2টা। তার মানে 3 নম্বর টানেলটা এখন বন্ধ হয়ে আছে। আর হোক বা না হোক, ওই টানেলের মধ্যেই হয়তো আরডিএক্স গুলো লুকানো আছে। তাই তারা আরডিএক্স এর খোঁজ বের করতে সেই বন্ধ টানেলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখান থেকে গিয়ে ডেভিডের লোকেরা তার আগেই সেখানে পৌঁছে গেছে। সে অমিকে বলে, গাম্ভীরা যখন এখানে ছিল না তখনই তোমরা কিছু করতে পারলে না, আর এখন তো গাম্ভীরা চলে এসেছে, তার চোখের সামনে দিয়ে কিভাবে আরডিএক্স গায়েব করবে? এরপর অমিকে টিটকারি করে বলে, তুমি আসলে এখনো কাজ করতে শেখোনি, কিভাবে কাজ করতে হয় আমার কাছ থেকে শিখে নাও। সেটা শুনে অমি বলে, তোমাকে দিয়ে যদি সত্যিই কাজ হতো তাহলে ডেভিডের আমাকে দরকার পড়তো না। এদিকে গম্ভীরাও তার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে অমিকে নিয়ে ডিসকাস করছিল। গম্ভীরার অ্যাসিস্ট্যান্ট অমির ব্যাপারে বিশেষ কিছু জানতো না। গম্ভীরা বলে, অমি হচ্ছে ওয়াজি শহরের মাফিয়া কিং। আজ পর্যন্ত যেই শহরের দিকে কেউ চোখ তুলে তাকানোরও সাহস পায়নি, আমি সেই শহরটাকে নিজের দখলে নিয়ে নিয়েছি। পাওয়ার হাতে পাওয়ার জন্য সে সত্য আর তার ছেলেকে মেরে ফেলারও প্ল্যান করে, তবে সেটা সফল হয় না। তবে এত কিছুর পরও সে কখনো ইন্ডিয়াতে হামলা করার সাহস পায়নি, কারণ সে জানতো ইন্ডিয়াতে হামলা করতে গেলে গম্ভীরা তার পথে কাটা হয়ে দাঁড়াবে। আর গম্ভীরাকে হারানো তো মুখের কথা নয়। তবে এইবার যেহেতু অমি এতটা সাহস দেখাচ্ছে, তাই গম্ভীরা বুঝে যায় নিশ্চয়ই এর পেছনে আরো বড় কোনো হাত আছে। ওই রহস্য উদ্ঘাটনের জন্য সে অমির একটা লোককে ধরে এনে মারধর করে তার মুখ থেকে অমির বস অর্থাৎ ডেভিডের ব্যাপারটা জেনে নেয়। গম্ভীরা ডেভিডকেও খুব ভালো করে চিনত, তাই সে বলে, ডেভিড যেহেতু এসবের পেছনে কলকাঠি নাড়ছে, তার মানে এইবারের অ্যাটাক খুব ভয়ঙ্কর হবে, এবং সেই অ্যাটাক হবে কালকেই। কথাটা শুনে তার অ্যাসিস্ট্যান্ট অবাক হয়ে জিজ্ঞেস করে, কালকেই কেন? গম্ভীর জানায়, কালকে ডেভিডের জন্মদিন, তো জন্মদিনে এর থেকে ভালো উপহার ডেভিডের জন্য আর কি হতে পারে। অবশ্য তার এই ধারণা সঠিকও ছিল। ডেভিড অমিকে ফোন করে কাজের আপডেট জানতে চাইলে অমি জানায় সে আরডিএক্স হাতে পেয়েছে। যদিও ডেভিড এই বিষয়ে আগে থেকেই জানতো, কিন্তু সে এটা ভেবে আপসেট ছিল যে অমি সময় মতো আরডিএক্স গুলো খুঁজে বের করতে পারেনি, তাই দেরি হওয়ার কারণে এখন তাদের সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। কিন্তু অমি তাকে আশ্বস্ত করে, বলে যে তাদের প্ল্যান অবশ্যই সাকসেসফুল হবে, একই সাথে 9টা জায়গায় ব্লাস্ট হবে। সেটা শুনে ডেভিড খুশি হয়ে যায়। এরপর যে যার মতো কাজে লেগে পড়ে। যাওয়ার পথে ডেভিডের অ্যাসিস্ট্যান্ট অমিকে বলে, গম্ভীরের ব্যাপারে যেটা শুনেছেও সেটা যদি সত্যি হয় তাহলে আমরা কখনোই আমাদের প্ল্যান সাকসেসফুল করতে পারবো না। তখন অমি বলে, সবাই জানে যে ও কেন ফিরে এসেছে, তবে ও কেন পালিয়েছিল সেটা শুধুমাত্র আমি জানি, আর সেটাকেই আমি পুঁজি বানাবো। অন্যদিকে অর্জুন হঠাৎই তার মায়ের সঙ্গে দেখা করতে যায়। তাকে দেখে গীতা ভীষণভাবে অবাক হয়, সেই সাথে খুশিও হয়। অর্জুন তাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে যায়, আর যাওয়ার পথে সে তার মাকে বলে, গম্ভীরা যেটা করেছে তার শাস্তি তাকে পেতেই হবে, তাই তোমার সাথে দেখা করার আগে আমি ওর কাছে গিয়েছিলাম। এইটা শুনে অর্জুনের মা ভীষণভাবে ঘাবড়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি কি করেছো? অর্জুন তখন তাকে সবকিছু বলতে থাকে। অর্জুন মূলত গিয়েছিল গম্ভীরাকে মারতে, কিন্তু সেখানে গিয়ে তারাকে দেখে তার মন গলে যায়, কারণ সে চাচ্ছিল না তাদের নিজস্ব দ্বন্দ্বের কারণে বাচ্চা মেয়েটার উপর কোনো খারাপ ইফেক্ট পড়ুক। সে তারাকে কোলে নিয়ে গল্প করতে থাকে। সেইটা দেখে গম্ভীরাও আর কথা বাড়ায় না, কিন্তু পরক্ষণে অর্জুন তারাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে কিডন্যাপ করে নেয়। তারপর গম্ভীরাকে ফোন করে বলে, আমি যে এরকম বাবা ছাড়া ছোটবেলা থেকে কষ্ট করে বড় হয়েছি, তেমন কষ্ট আজ তুমি পাবে। পারলে তোমার মেয়েকে খুঁজে বের করো। গম্ভীরা তার কথা শুনে হতবাক হয়ে যায়। সে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ে তারার খোঁজে। পাগলের মতো রাস্তা দিয়ে গাড়ি চালাতে থাকে সে, আর মেয়েটাকেও খুঁজতে থাকে। এইসব কথা শুনে গীতা ভীষণ ঘাবড়ে যায়। সে বারবার একই প্রশ্ন করতে থাকে যে অর্জুন গম্ভীরার সঙ্গে কি করেছে। তখনই অর্জুন হঠাৎ গাড়িটা থামিয়ে দেয়, আর গীতা দেখতে পায় তার চোখের সামনেই গম্ভীরার গাড়িটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। সে গম্ভীরাকে বাঁচাতে চাইলে অর্জুন গাড়িটা বাইরে থেকে লক করে দেয়। তারা বেচারি এই অবস্থা দেখে ছুটে চলে যায় তার কাছে, প্রাণপণ তাকে ডাকতে থাকে। তখন অর্জুন গম্ভীরাকে বলে, আমার চোখের সামনে যেভাবে তুমি আমার বাবাকে মেরেছিলে, এখন নিজের মেয়ের সামনে তুমি ঠিক সেইভাবেই মরবে। আমি ছোটবেলা থেকেই এই দিনের অপেক্ষা করেছি। এই বলে সে তারাকে কোলে নিয়ে সেখান থেকে চলে যায়। তখন হঠাৎই তার ভাড়া করা লোকেরা তার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকেই কিডন্যাপ করে নেয়, কারণ তারা অর্জুনের জন্য না, অমির জন্য কাজ করছিল। অর্জুন তাদেরকে আটকানোর অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। লোকগুলো তাকে মেরে ধরে তারাকে সেখান থেকে নিয়ে চলে যায়।
এরই মাঝে একজন পেছন থেকে অর্জুনের গলা পেঁচিয়ে ধরলে গম্ভীর ওই মুমূর্ষু অবস্থায় লোকটাকে গুলি করে হত্যা করে। এইটা দেখে অর্জুন বেশ অবাক হয়। এরপর সে কিডন্যাপারদের গাড়ির পেছনে ছুটতে শুরু করে তারাকে বাঁচানোর জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সেটাও সম্ভব হয় না। এরই মাঝে গীতা গাড়ির লক খুলে বাইরে বেরিয়ে এসে অর্জুনকে উদ্ধার করে নিয়ে যায় তার বাড়িতে, যেখানেই তার চিকিৎসা শুরু হয়। এমন কঠিন অবস্থাতেও তার মাথায় শুধুমাত্র তারার কথাই ঘুরছিল, সেটা দেখে গীতা ভীষণ কষ্ট পায়। এইদিকে গম্ভীরা মারা গেছে ভেবে অমি গম্ভীরার লোকদের উপর অ্যাটাক করতে শুরু করে। আপনজনদের মৃত্যু অমি নিজেও মানতে পারে না, তাই এইবার গম্ভীরার সাথে তার লড়াইটা শুধুমাত্র এই কন্টেইনার ভিত্তিক না, এই ব্যাপারটা এখন পরিবারের উপর চলে এসেছে। অন্যদিকে গম্ভীরাকে জীবিত দেখে অর্জুন রাগের শোকে একেবারে পাগল হয়ে যায়। সে যে কোনো মূল্যে গম্ভীরাকে মারতে চায়। সত্য তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু অর্জুন কারো বাধাই মানতে চায় না। তখন তার মা এসে ছেলেটার এসব কাণ্ড দেখে তাকে একটা কোষে চড় মেরে বলে, তুমি এতদিন যা কিছু জানতে তার সবটাই ভুল। বাধ্য হয়ে আমি তোমার কাছে সত্যটা লুকিয়েছি। সেটা শুনে অর্জুন অবাক হয়ে যায়। আর তখনই তার বাবার মৃত্যুর আসল রহস্য তার সামনে আসে। তার মা তাকে জানায় তার বাবা ড্রাগের ব্যবসার সাথে জড়িয়ে পড়েছিল। পরিবার তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভই হয়নি। তো একদিন গম্ভীরা সত্যর কথায় তার সমস্ত প্রোডাক্ট পুড়িয়ে দিয়েছিল। সে ভেবেছিল এতে হয়তো অর্জুনের বাবা শুধরে যাবে, কিন্তু না, সে উল্টো রাগের মাথায় নিজের বাবাকেই কিডন্যাপ করে আর অর্জুনের গলায় ছুরি ধরে সত্যকে ভয় দেখাতে শুরু করে। সত্য তখনও তাকে সতর্ক করে দেয় যেটা করছে সেটা ভুল করছে। একবার যদি গম্ভীরা চলে আসে তাহলে এর পরিণতি খুবই ভয়ঙ্কর হবে, কিন্তু অর্জুনের বাবা তার কথায় একদমই পাত্তা দেয় না। এরই মাঝে গম্ভীরা সত্যি সত্যি সেখানে চলে আসে আর শুরু হয় ভয়ঙ্কর মৃত্যুতাণ্ডব। সে সবাইকে কুপকাত করে দিয়ে অর্জুন আর সত্যকে বাঁচিয়ে বাড়ি ফিরিয়ে আনে, কিন্তু অর্জুনের বাবার রাগ তাতে একদমই কমে না। তার এমন কার্যক্রম দেখে সত্য তাকে পোর্টের বিজনেস থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এতে করে তার রাগ আরো কয়েক গুণ বেশি বেড়ে যায়। এইবার সে সত্য আর গম্ভীরাকে প্রাণে মেরে ফেলার ডিসিশন নেয়। সে যখন পিস্তল নিয়ে বেরোচ্ছিল তখন গীতা সেটা দেখতে পেয়ে তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তার স্বামী কোনো মতেই তার কথা মানে না। অনেক চেষ্টা করে গীতা তার হাত থেকে পিস্তলটা কেড়ে নিলে তাদের রুমের ভেতর আটকে রেখে সে গম্ভীরাকে কল করে। এরই মাঝে অর্জুন সেখানে আসলে তার বাবা তাকে ভুলিয়ে ভালিয়ে দরজার চাবিটা বের করার চেষ্টা করে, তবে চাবি খুঁজতে গিয়ে অর্জুন পিস্তলটা খুঁজে পায়। অর্জুনের বাবা তার কাছে পিস্তল চাইলে অর্জুন চেয়ারের উপরে উঠে সেটা তার বাবার হাতে দিয়ে দেওয়ার চেষ্টা করে। সে যেহেতু অনেক ছোট তাই তার হাত কোনোভাবেই পৌঁছাচ্ছিল না। এরপর এইসবের মাঝে হঠাৎ বেচারার পা পিছলে যায় এবং তার হাতে ট্রিগারের চাপ লাগার কারণে গুলি বেরিয়ে তার বাবা মারা যায়। কিন্তু অর্জুন এসবের কিছুই জানতে পারে না, কারণ সে চেয়ার থেকে পড়ে যাওয়ার সাথে সাথেই সেন্সলেস হয়ে যায়। তার বাবা মারা যাওয়াতে পুরো বাড়িতে হুলস্থুল পড়ে যায়। সবাই ভাবে গম্ভীরাই অর্জুনের বাবাকে মেরেছে। তখন গম্ভীরাও চুপচাপ এই দোষটা মাথা পেতে নেয় আর নিজেই বাড়ি থেকে বের হয়ে যায়। যাওয়ার আগে গীতাকে কসম দিয়ে যায় যে সে যেন সত্যিটা কখনোই অর্জুনকে জানতে না দেয়। তাই অর্জুনও মনে প্রাণে এটাই বিশ্বাস করতে শুরু করে আর সে গম্ভীরাকে মারার প্ল্যানিং করতে থাকে। মায়ের মুখে এইসব কথা শুনে অর্জুনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। সে হতাশ হয়ে একটা চেয়ারে বসে পড়ে আর বলে, আমি এত বড় একটা ভুল কিভাবে করলাম? আমার তো গম্ভীরাকে নয় নিজেকে মারা উচিত ছিল। এই বলে সে যখন নিজের দিকেই গান পয়েন্ট করবে তখনই গীতা তাকে আটকায়। অর্জুন নিজের ভুল বুঝতে পারায় সে গম্ভীরার কাছে মাপ চাইতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে গম্ভীরা নেই। অর্জুন বলে, আমি জানি ও কোথায় আছে, আমাকে যেতে হবে। সেইটা শুনে সত্য তার হাতে থাকা পিস্তলটা দিয়ে বলে, এটাকে সঠিক জায়গায় ব্যবহার করো। অর্জুন তার দাদার কথা মতো পিস্তলটা নিয়ে সেখান থেকে বের হয়। গীতা ভয় পেয়ে অর্জুনকে আটকানোর চেষ্টা করলে সত্য বলে, ওকে বাধা দিও না, যুদ্ধ শুরু হয়ে গেছে, এখন আর কেউ কোনো বাধা মানবে না। সেইটা শুনে গীতাও শান্ত হয়ে যায়। এদিকে অমি ডেভিডকে ফোন করে জানায় যে শহরের সব থেকে বড় বড় 9টা স্পটে বম প্ল্যান করে দিয়ে এসেছে সে, ঠিক রাত 9টায় সেগুলো ব্লাস্ট করবে। এইটা শুনে ডেভিড ভীষণ খুশি। এরই মাঝে ডেভিডের এক লোক এসে তাকে জানায় যে তার সঙ্গে জাপানের সব থেকে ভয়ঙ্কর মাফিয়া গ্রুপ ইয়াকুজার এক্স লিডার দেখা করতে এসেছে। এইটা শুনে তো ডেভিড একটু অবাক হয় যে ইয়াকুজার লিডারের তার কাছে কি কাজ। সে কৌতূহল বশত লোকটার সামনে গেলে সে ডেভিডকে সতর্ক করে দেয় যে তারা অযথা গম্ভীরার সঙ্গে পাঙ্গা নিয়ে ভুল করছে। গম্ভীরা কোনো মানুষ না, সে হচ্ছে মানুষরূপী তুফান, যার সামনে কেউই টিকে থাকতে পারবে না। সে যতই বড় হোক না কেন, সে নিজের আর নিজের গ্রুপের সঙ্গে হওয়া ঘটনাগুলো ডেভিডকে জানায়, কিভাবে গম্ভীরা একাই ইয়াকুজার পুরো গ্যাং ধ্বংস করে দিয়েছিল। সে নিশ্চিত সে গম্ভীরাকে অবশ্যই হারাতে পারবে, আর সেটাও মাত্র কয়েক ঘন্টার মধ্যেই। ততক্ষণে গম্ভীরা বুলেট প্রুফ ট্রাক নিয়ে পৌঁছে যায় অমির আস্তানায়। তাকে দেখা মাত্রই অমির লোকেরা গুলি চালাতে শুরু করে আর তার উপর অ্যাটাক করতে থাকে, কিন্তু গম্ভীরা তাদের সবাইকে কুপকাত করে দেয়। অমি সিসিটিভি ক্যামেরায় সবকিছুই দেখছিল। সে শুধুমাত্র তারাকেই না, গম্ভীরার অ্যাসিস্ট্যান্ট এবং বাকি লোকদেরও আটক করে রেখেছে। গম্ভীরাকে দেখে তার অ্যাসিস্ট্যান্ট অমিকে বলে, এইবার আর তোকে কেউ বাঁচাতে পারবে না। এটা শুনে অমি রেগে গিয়ে বলে,
তুই আগে নিজের প্রাণ বাঁচা। এই বলে সে গম্ভীরার লোকদেরকে মারতে শুরু করে, আর একটা পর্যায়ে একে একে নির্মমভাবে প্রত্যেককে সে হত্যা করে ফেলে। এরই মাঝে গম্ভীরা পৌঁছে যায় ডেভিডের অ্যাসিস্ট্যান্টের সামনে। তাকে দেখে লোকটা ভীষণভাবে ঘাবড়ে যায়। গম্ভীরা সেখানে থাকা সবাইকে নৃশংসভাবে হত্যা করে। অমি সিসিটিভি ক্যামেরায় বসে এসব দেখছিল। সে গম্ভীরাকে ভয় দেখানোর জন্য তার চারপাশে লাগানো স্পিকারে তারার আর্তনাদের শব্দ প্লে করে দেয়। মেয়ের কান্না শুনে গম্ভীরা হয়রান হয়ে পড়ে। সে চারদিকে তারাকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তাকে পায় না। এরই মাঝে অমি তার সামনে চলে আসে। গম্ভীরা তার কাছে তারার ব্যাপারটা জানতে চাইলে সে বলে, মেয়ের ব্যাপারে পরে শুনবো, আগে ওয়াইফের ব্যাপারে শোনো। তার কথা শুনে গম্ভীরা একটু অবাক হয়ে যায়। অমি তাকে জানায় সেদিন হসপিটালে শুধুমাত্র জিমি ছিল না, সেও ছিল, আর সে নিজেই কানমণিকে খুন করেছে। এইটা শুনে গম্ভীরা নিজের রাগ ধরে রাখতে পারে না। সে তৎক্ষণাৎ অমির ওপর অ্যাটাক করে, আর দুজনের মধ্যে শুরু হয় তুমুল যুদ্ধ। ওদিকে জিমির বাবা সত্যকে একটা উঁচু বিল্ডিং এর ছাদে ডেকে পাঠায়। সেখান থেকেই সে পুরো শহরের বোম ব্লাস্টের দৃশ্য উপভোগ করতে চায়। এইটা শুনে সত্য একেবারে অবাক হয়ে যায়। অন্যদিকে অমি গম্ভীরার হাত থেকে বাঁচার জন্য তার লোকদেরকে বলে তারাকে মেরে ফেলতে। গম্ভীরা সেটা শুনে ভীষণ ঘাবড়ে যায়, কিন্তু অমি সেসবকে পাত্তা দেয় না। তার আদেশে তার লোকেরা সত্যি তারাকে মেরে ফেলে। গুলির আওয়াজ বের হওয়া মাত্রই তারার কণ্ঠ শান্ত হয়ে যায়। সেটা দেখে গম্ভীরা ভীষণভাবে ভেঙে পড়ে। এরপর অমি বলে, আর মাত্র কয়েক সেকেন্ড বাকি, তারপর পুরো শহরে মৃত্যুযজ্ঞ শুরু হবে। এই বলে সে কাউন্টডাউন শুরু করে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, শেষ সময়ের পরেও সবকিছু একেবারে শান্ত, কোথাও কোনো রকম ব্লাস্ট হয় না। এইটা দেখে অমি এবং জিমির বাবা দুজনেই ভীষণ অবাক হয়। আর ঠিক সেই মুহূর্তে ওয়াকি টকিতে তারার কণ্ঠ ভেসে আসে, আর সেই সাথে ভেসে আসে অর্জুনের গলা। সে গম্ভীরাকে বলে, তুমি টেনশন করো না, তারা একদম ঠিক আছে। অর্থাৎ অর্জুন সঠিক সময়ে গিয়ে তারাকে বাঁচিয়ে নিয়েছে। তবে সারপ্রাইজ এখানে শেষ না। হঠাৎ করেই গম্ভীরা তার জাপানি গুরুর কথা মনে পড়ে, আর সে জাপানিজ ভাষায় অমিকে ভয় দেখাতে শুরু করে। কিন্তু অমি তার কথা কিছুই বুঝতে পারে না। ঠিক সেই সময় ওই রুমের দরজা জানালা ভেঙে অঝোর ধারায় অমির লোকেরা বের হতে শুরু করে। আসলে গম্ভীরা আগে থেকেই সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছিল। সে তার লোকদেরকে অমির লোকদের পেছনে লাগিয়েছিল, আর এটা সেটারই রেজাল্ট। এইসব দেখে অমি অনেক বেশি ঘাবড়ে যায়। এদিকে সত্য জিমির বাবাকে বলে, তোমার ছেলে 10 মাথাওয়ালা রাবণ হলে আমার ছেলেও 10 অবতার নেয়ার জম। এখন শুধু রাবণের বধ করা বাকি। গম্ভীরা সত্যের সেই ইচ্ছাটাও পূরণ করে দেয়। সে তার তলোয়ার দিয়ে অমির ওপর অ্যাটাক করে, কিন্তু তাকে প্রাণে মারে না, শুধু সেন্সলেস করে দেয়। এরপর অমির সেন্স যখন ফেরে সে দেখতে পায় গম্ভীরা তার চারপাশে ওই বোমাগুলোই সাজিয়ে রেখেছে, যেগুলো সে পুরো শহরে প্ল্যান করেছিল। অমি বুঝে যায় তার শেষ সময় চলে এসেছে। কিন্তু সেই মুহূর্তেও সে গম্ভীরাকে হুমকি দেয় সে আবারও ফিরে আসবে। এতগুলো বোমা একসাথে ব্লাস্ট হওয়ায় মুহূর্তের মধ্যেই পুরো বিল্ডিংটা ধসে পড়ে, আর তাতে অমি চিরতরে শেষ হয়ে যায়। সবশেষে অর্জুন পোর্টের দায়িত্ব সামলানোর সুযোগ পায়, আর গম্ভীরা তার মেয়েকে নিয়ে নিরুদ্দেশের পথে পাড়ি জমায়। অর্জুন তাকে জিজ্ঞেস করে, তুমি কি আর কখনো ফিরবে না? গম্ভীরা বলে, প্রয়োজন পড়লে অবশ্যই ফিরব। এই বলে সে তার মেয়েকে নিয়ে চলে যায়, আর এইখানেই গল্পটি শেষ হয়। সত্যি বলতে কাহিনীটা নিয়ে খুব বেশি কিছু বলার নেই। এক কথায় বলবো, গল্পটি বেশ এঙ্গেজিং ছিল। পুরোটা সময় আপনাকে স্ক্রিনের সাথে আটকে রাখবে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে যদি আমার ভয়েস একটু অন্যরকম লেগে থাকে প্রিয়জনেরা, আমার একটু ঠান্ডা লেগেছে। আই হোপ ইউ গাইজ উইল আন্ডারস্ট্যান্ড। আপনার সাথে আমি ছিলাম সাইফ। আজকে বিদায় নিচ্ছি, কিন্তু শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।